রোমানিয়াতে কি পার্মানেন্ট ভাবে কেউ যদি কন্টিনিউ থাকে, সে কি ওই যে দেশে ফাইনাল পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো সম্ভাবনা নাই? কি সিস্টেমটা কি? অনেকেই পাইছে পার্মানেন্ট, অনেক বাংলাদেশি আছে অনেক 5 বছর। ওই যে মনে আছে আমি যখন প্রথমে ভিডিও করতাম যে 5 বছর পরে অনেকে বিশ্বাস করতো না, এখন তো পাচ্ছে, অনেকেই পাইছে। তার মানে একটা লোক যদি 2 বছরের ওয়ার্ক পারমিট নিয়ে যায়, আমি যেটা আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি বসুন্ধরা ঢাকা থেকে। আজকে তো আবার ঢাকা আসলাম, আমি তো আজকে 1 মাস ধরে বাংলাদেশে আছি। তা আগামী কাল ইউরোপ যাব। তা যাওয়ার আগে কাকতালীয়ভাবে গতকালকে আমার সাইফুল ভাই, আপনারা যে মানুষটাকে দেখতেছেন, এই মানুষটা সাথে আমার পরিচয় 2000 সালে, সে ইউরোপে পরিচয়। এক কথার উপরে চিনি না জানি না, সে এক কথা সে আমার খুঁজতে পোল্যান্ড চলে আসছে। ওই জায়গাতে ওনার উপর আমি একটা দুর্বল, তারপরে ওনার সাথে আমি গেলাম সে রোমানিয়াতে গেলাম। উনি ফিনল্যান্ডের নাগরিক, ফিনল্যান্ডের ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। রোমানিয়াতে ওনার শ্বশুরবাড়ি আছে, সেখানে আমার নিয়ে গেছিলো, আমরা ছিলাম সমস্ত রোমানিয়াটা আনাচে কানাচে ঘুরছি। এবং যখন আমি রোমানিয়াতে গেছিলাম তখন কিন্তু কোনো বাংলাদেশি যাইতো, মাত্র যাওয়া শুরু হয়েছে ওই মুহূর্তে, এবং বাংলাদেশিরা গিয়ে ওই জায়গা থেকে চলে যেত, মানে থাকতো না। এটা নিয়ে কিন্তু না আসার কারণে রোমানিয়ান কোম্পানিরা বাংলাদেশি নেওয়া বন্ধ করে দেওয়ার পর্যায়ে চলে গেছিলো। সেই মুহূর্তে আমার এই সাইফুল ভাই, যেটা সাইফুল ওয়ার্ল্ড, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে আর সবাইকে বাংলাদেশিদের আশ্বস্ত করতো যে তোমরা এখানে থাকো, যাও, তার অনেক অবদান আছে। তো সেই সম্বন্ধে সে যেহেতু আজকে বাংলাদেশে আসছে, বাংলাদেশে তার সাথে আমার দেখা 5 বছর পরে দেখা, ফোনে যোগাযোগ হয়, তার সাথে আজকে আমরা ইন্ট্রোডিউস করবো, তার কাছে শুনবো আসলে সে যে রোমানিয়া নিয়ে এই যে এগুলো করছে, বাংলাদেশিদের থাকার ব্যাপারে উদ্বুদ্ধ করছে, আসলে তার কি পরিকল্পনা, কি চিন্তা ভাবনা নিয়ে শিখ করছে। মানে সে থাকে ফিনল্যান্ডের ব্যবসায়ী, সে রোমানিয়াকে নিয়ে তার কেন এত ছিল, মানে অ্যাক্টিভিটি ছিল, সেই সম্বন্ধে তার কাছে আমরা বিস্তারিত শুনবো। তো চলুন আজকে আমরা কথা বলি সাইফুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। রোমানিয়া তো আপনি গেছেন আমার বাড়িতে। রোমানিয়া তো আমার শ্বশুর বাড়ি। রোমানিয়াতে বিয়ে করলাম 2005 সালে। তো সেই সুবাদে আমার ওখানে একটা সামার হাউস বানানো হয়েছে, ওইখানে আপনি গেছেন, আপেল খাইছেন। আপেল তো খেয়েছি। রোমানিয়া যেহেতু আমার ছেলের মাতৃভূমি, আমার বাচ্চাদের মাতৃভূমি, আমার ওয়াইফের বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আছে, তো সেই জন্য রোমানিয়া আমার দ্বিতীয় হোমল্যান্ড। বাংলাদেশের পরে দ্বিতীয় হোমল্যান্ড আমার রোমানিয়া। আর আমার এখন যেহেতু বিজনেস করি ফিনল্যান্ডে, তো রিটায়ার্ড সময়টা হয়তো রোমানিয়ায় আমার কাটানো হবে। আপনি কত বছর যাবত আপনি কি গেছিলেন রোমানিয়া? আপনি বাংলাদেশ থেকে প্রথমে কি ভিসায় কিভাবে গেছিলেন? স্টুডেন্ট ভিসায় গেছিলাম রোমানিয়া। তো তারপরে আবার গ্রিসে চলে গেছিলাম। গ্রিসে গেছিলাম ট্যুরিস্ট ভিসায়, তারপর ওইখানে কাগজ করছিলাম, রেসিডেন্ট কার্ড বানাইছিলাম। তারপরে গ্রিস থেকে আমি গেছি ফিনল্যান্ড আর কি। ফিনল্যান্ডে গিয়ে ব্যবসা কিভাবে চিন্তা ভাবনা করলেন? ফিনল্যান্ডে প্রথমে কাজ করছি, কাজ করে তারপরে আস্তে আস্তে ব্যবসা শুরু করছি, অনেক ধরনের কাজ করছি, তারপর আস্তে আস্তে বিজনেস শুরু করছি। আপনি কি বিয়ের আগে, আপনার বিয়ে তো করছেন রোমানিয়ান একজন বিয়ে করছেন, স্থানীয় মেয়ে বিয়ে করছেন, তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। যাই হোক, সে আপনি কি রোমানিয়া, তাহলে রোমানিয়া না থেকে আপনি ফিনল্যান্ডারে কি জন্য চুজ করলেন? রোমানিয়া তো তখন ভাই ইনকাম ছিল না, এখন তো ইনকাম আছে। রোমানিয়া তখন 50 ইউরো 100 ইউরো স্যালারি ছিল, 100 ইউরো স্যালারি পাওয়া যেত না তখন, 50-60 ইউরো। এখন তো রোমানিয়া অনেক উন্নত হয়ে গেছে, অনেক হয়ে গেছে। রোমানিয়ার অবস্থা তখন তো ভালো ছিল না, সেই জন্য ফিনল্যান্ড চলে যাওয়া আর কি। আর তাছাড়া ওইটাও কারণ না, রোমানিয়াতে তখন আমার শ্বশুর আমাকে ডিস্টার্ব করতো, যে খুঁজতে ছিল আর কি, কারণ আমি বাঙালি, ওনার মেয়ে রোমানিয়ান। তো রোমানিয়া ইচ্ছা করলে আমি থাকতে পারতাম না, আমার অনেক ক্ষতি করতো। পরে আস্তে আস্তে রিলেশন নর্মাল হয়েছে, এই আর। আচ্ছা, এখন তো প্রচুর বাংলা আছে। এখন আসি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কথা বলি, কারণ করোনা পরবর্তীকালে কিন্তু প্রচুর লোক রোমানিয়া গেছে। তাহলে রোমানিয়া, কারণ আপনার সাথে যখন কথা হয়েছিল তখন কিন্তু আমি বাংলাদেশ এমবেসিতে গেছিলাম, সেই রোমানিয়ান এমবেসিতে আমাদের মেহেদি ভাই ছিল। মেহেদি ভাইকে এখন তারা ট্রান্সফার করে দিছে। আচ্ছা, আমি যেটা কথা জানতে চাচ্ছি, তাহলে তখন ওই মুহূর্তে যে আপনার অ্যাক্টিভিটিটা ছিল যে বাংলাদেশিদের রাখার জন্য, সেটা আমি দেখছি, আমি নিজেই তার আই উইটনেস, যে বাংলাদেশি কমিউনিটি করছেন, বাংলাদেশিরা কিভাবে থাকলে সুবিধা অসুবিধা হয়, সব কিছু আমি দেখছি। তা তখনকার অ্যাক্টিভিটি, তখন ওইটা করাতে আপনি কি কোনো ফল পাইছেন? ওই যে না, উল্টা, এই যে আসলে রোমানিয়ার সম্পর্কে মানুষ জানছে আমার মাধ্যমে। আপনি জানেন বাংলাদেশিরা ম্যাক্সিমাম বাঙালি জানতো রোমানিয়া আমার, সাইফুল ওয়ার্ল্ড দিয়ে জানতো। হ্যাঁ, কারণ রোমানিয়ার আনাচে গানাচে সব কিছু আমি ফোকাস করে ফুটায় তুলতাম, রোমানিয়াকে অনেক ফুটায় তোলার চেষ্টা করতাম। তো আসলে বাংলাদেশ
সরকারের কিছু করাপ্টেড কর্মচারী অথবা কর্মকর্তাদের কারণে আসলে জিনিসটা এমন পর্যায়ে দাঁড়াইছে, আমাদের মানে রোমানিয়াতে যে কাজটা করা উচিত ছিল এদের প্রথমে মানে শ্রমিকরা কীভাবে রোমানিয়াতে রাখা যায় শ্রমিকদের, ওইটা নিয়ে তাদের কাজ করা দরকার ছিল। আসলে ওইটা ওইভাবে তারা সাকসেসফুলি করতে পারে নাই। ওটা করা দরকার ছিল রোমানিয়ার সরকারের সাথে বসে, কারণ তারা যেহেতু নিজেরাই যখন বিজনেসের সাথে জড়িত হয়ে যায় তখন তো দুর্বল হয়ে যায় প্ল্যাটফর্ম, বুঝেন নাই? যদি তারা নিজেরা বিজনেসের সাথে জড়িত না হয়ে তাদের পজিশন থেকে তারা ইচ্ছামতো চেষ্টা করতো যে কীভাবে লোকগুলা অবৈধ না হয়ে যায়, কিভাবে লোকগুলা আপনার বৈধভাবে রাখা যায়, মোটিভেশন দেওয়ার চেষ্টা করতো, তাইলে হয়তো রোমানিয়াতে একটা ভালো শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি অলরেডি হয়ে যেত এতদিনে। আর ইদানিং রোমানিয়া থেকে এখনই কি বাংলাদেশে যায়? হ্যাঁ, যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, কম বেশি যাচ্ছে, তারপর আবার অবৈধ হচ্ছে। কারণ অনেক বাংলাদেশিও আছে যারা বিজনেস করে, তারা টিআরসি কার্ড করে দেয় না, টিআরসি কার্ড করে দেয় না, এরকম অনেক রোমানিয়াতে অলরেডি নিউজ আপনি দেখছেন অনেক ধরনের, যে আনার পরে টিআরসি কার্ড করে দেয় না, অবৈধ হয়ে যায়, তারপরে এরা বাধ্য হয় অবৈধ হয়ে যেতে। ছেলেগুলা লিগালি যায় কিন্তু অবৈধ হয়ে যায়। আচ্ছা, এই এখন তো রোমানিয়া সেন্দিন কান্ট্রির ভিতর আছে। আগে তো রোমানিয়া কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে ছিল না, এখন তো সেন্দিন হচ্ছে। সেন্দিন হওয়ায় রোমানিয়ার ইকোনমি অবস্থা কিংবা রোমানিয়াতে মানুষের শ্রমিকের বেতনের ব্যাপারে কি কোনো ডিফারেন্স হয়েছে, তারতম্য হয়েছে? অবশ্যই হয়েছে। রোমানিয়ার আইন কানুন অনেক আপডেট হয়েছে। আগে কমিউনিস্ট সিস্টেমের আইন কানুন ছিল, এখন আস্তে আস্তে তারা সব আইন কানুন আপডেট করছে। তারা ইচ্ছা করলেও এখন ব্যাকে যাইতে পারবে না, তারা এখন ফরওয়ার্ডে যাইতে হবে। এক্সাম্পল ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেনও ইউরোপিয়ান ইউনিয়নের দেশ, সেনজিনের দেশ, রোমানিয়াও ইউরোপিয়ান ইউনিয়ন সেনজিনের দেশ। তো তারা বেসিক্যালি এখন তারা ওদের লাইনে আসতে হবে। হিউম্যান রাইটস বলেন, আইন ল অ্যান্ড অর্ডার বলেন, সব এদের সিস্টেমে আসতে হবে। যেমন ফিনল্যান্ডে কেউ যদি যায় বৈধভাবে, সে অবৈধ হওয়ার সম্ভাবনা খুব কম এবং হিউম্যান রাইটস খুব স্ট্রং। রোমানিয়াতে আপনি বৈধভাবে গেছেন, আপনার মালিকের কারণে আপনি বাধ্য হয়ে অবৈধ হয়ে গেছেন, রোমানিয়াতে দৌড়ে ডিপোর্ট করে দেয়, যেটা ফিনল্যান্ডে হয় না। ফিনল্যান্ডে আপনার যদি আপনার যদি কাজ না থাকে, তার হয়তো জিজ্ঞাসা করতে পারে তুমি কাজ করো না কেন, আপনার কাছে কারণ দর্শাবে, যথাযথ যুক্তিসম্মত যদি আপনি কারণ দেখাইতে পারেন, আপনাকে ডিপোর্ট করবে না, আপনাকে সুযোগ দেওয়া হবে, কোর্টে যাওয়ার সুযোগ দেবে, বিভিন্ন ধরনের সুযোগ দেবে। রোমানিয়াতে এটা হয় না। এগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে। আচ্ছা, রিসেন্টলি আমি শুনছি যে নাকি 2 লক্ষ শ্রমিক নিবে, ফরেন ওয়ার্কার নিবে আবার রোমানিয়া। হ্যাঁ, নিবে, কিন্তু আদৌ কি বাংলাদেশ নিবে কিনা? না, বাংলাদেশি থেকেও যাচ্ছে, শুনছি বাংলাদেশ থেকে অনেকে যাচ্ছে। বাংলাদেশে একটা সমস্যা হয়ে গেছে, ইন্ডিয়ান ভিসা নিয়ে কিন্তু একটা বিশাল একটা সমস্যা। হ্যাঁ, এটা বাংলাদেশিদের ভিসা নিতে কিন্তু ইন্ডিয়া যাইতে হয়। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু ইন্ডিয়ার ভিসা নিয়ে একটু সমস্যা, হয়তো অচিরে এটা কেটে যাবে। তা এখন আমার যেটা কোশ্চেন, এই মুহূর্তে কি বাংলাদেশিরা যদি রোমানিয়াতে যায়, এখন তো সেন্দিন হয়েছে, হ্যাঁ, যদি সব প্রক্রিয়া অনুসরণ করে যদি তারা রোমানিয়াতে যায়, তাহলে এই মুহূর্তে গেলে তারা কি লাভবান হইতে পারে? এবং আরেকটা কথা আমি বলে রাখি, যেটা জানতে চাই, যেহেতু আপনি রোমানিয়াতে থাকেন, রোমানিয়াতে যারা যায়, যেমন ইউরোপিয়ান অন্যান্য দেশে গেলে কেউ টিআরসি কার্ড পাইতেছে, তারপরে পার্মানেন্ট রেসিডেন্টও হইতে পারতেছে, তারপরে সিটিজেন হইতে পারে। তাই এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে কেউ যদি লিগ্যাল ওয়েতে রোমানিয়া যায়, ওয়ার্ক পারমিট নিয়ে যায়, সে যদি কি কন্টিনিউ করে, তার ভবিষ্যৎটা কি, এই ব্যাপারটা যদি আপনি বলতেন। ভবিষ্যৎ যতদিন না আইন কানুন আপডেট করবে এবং বাংলাদেশ এম্বাসি থেকে করাপ্টেড অফিসারগুলো নিয়ে না আসবে, ততদিন এগুলা ঠিক হবে না। আচ্ছা, সেই গেল এমবেসির ব্যাপারটা, এমবেসি করাপ্টেডের সেটা দেখতেছি, সেই প্রসঙ্গটা আমরা পরে যাচ্ছি। কিন্তু রোমানিয়ার বৈধ হওয়ার কি প্রক্রিয়াটা? বৈধ হওয়ার কোনো প্রক্রিয়া নাই। মানে জিনিসগুলো হলো কি, সব কিছু এক সুতায় গাঁথা, বুঝতে পারছেন? করাপশনটা এই জন্য বন্ধ করতে হবে যে আপনি করাপ্টেড হইলে আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারবেন না। আপনি যখন করাপশনের সাথে জড়িত থাকবেন না, তখন আপনি স্ট্রেটলি বলতে পারবেন আমার এই ছেলেটা বৈধভাবে এখানে আসছে, সে কেন অবৈধ হয়ে গেল, তাকে বৈধতা দাও, সে তো ভিসা নিয়ে আসছে। সেটা তো বাংলাদেশ এমবাসির দায়িত্ব। হ্যাঁ, মূল রেসপন্সিবিলিটি বাংলাদেশের এমবাসিতে যখন কমপ্লেইন নেওয়া যায়, তারা কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না। আচ্ছা, এই জিনিসটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, নিচ্ছে না, কিন্তু এটা তাদের কাজ না, বলে কাজ না, তুমি অবৈধ হয়েছো, তোমার কাজ। আবার মাঝে মাঝে মোটিভেশন দেয়, ইতালি চলে যাও। ও, এই হলো বাংলাদেশ। মানে মোট কথা, বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা আছে যায়, যারা তারা
রোমানিয়ান এমবেসি থেকে, বাংলাদেশ এমবেসিতে কোনো ধরনের সাহায্য সুবিধা পায় না। বলে আচ্ছা, যে- সেই ব্যাপারটা ঊর্ধ্বতন মহল কর্তৃপক্ষ যদি আমার এবং ভিডিওটি সবাই না, দেখেন, এমবাসি সবাই না, কিছু কর্মকর্তা, কিছু কর্মকর্তার কিছু জন্য এই কর্ম- অবস্থা। হ্যাঁ, তো আচ্ছা, সেই সিন্ডিকেটটা তারপরে ইনশাআল্লাহ আবার আইন, যেটা রোমানের আইন, ওটা আপডেট হবে হয়তো, ওটা আপডেট হবে, ওটা আপডেট হলে ঠিক হয়ে যাবে আর কি। যে যখন কাজ থাকবে না তাকে নতুন কাজ খোঁজার সুযোগ দিতে হবে। যখন কাজ থাকবে না, যে কাজ নাই আমার, এখন কাজ না থাকতে কী হয়, যে তুমি ইয়ে থেকে আনো, কি কয়, নো অবজেকশন সার্টিফিকেট আনো, এটা বন্ধ করতে হবে। তারপরে যে আমি ভিসা নিয়ে আসছি, আমার এখন কাজ নাই, আমি নতুন কাজ খুঁজবো, হ্যাঁ, এটা করতে পারে যে তুমি নতুন কাজ খোঁজো। আরেকটা জিনিস তারা করে কি, নতুন করে আবার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে হয়। এটা আসলে ফেয়ার না, ইউরোপের কোথাও এটা নাই। যে আমি একবার ওয়ার্ক পারমিট নিয়ে এই দেশে ঢুকছি, আমার তো ভিসা আছে, ওয়ার্ক পারমিট নিয়ে ঢুকছি, আবার ভিসা থাকা অবস্থায় নাকি আবার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে নতুন মালিকের কাছে। মানে টোটালি আরবিক স্টাইলের, যে আরবিক দেশে যখন আপনি কফিলের মাধ্যমে যান, ওই কফিলের মাধ্যমে আটকানো সিস্টেমটা এরকম আর কি। তো এটা আপডেট হবে খুব শীঘ্রই। আচ্ছা, রোমানিয়াতে কি পার্মানেন্ট ভাবে কেউ যদি কন্টিনিউ থাকে, সে কি ওই যে দেশে ফাইনাল পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো সম্ভাবনা নাই? কি অবশ্যই সিস্টেমটা আছে, অনেকে পাইছে পার্মানেন্ট, অনেক বাংলাদেশি আছে, অনেক 5 বছর। ওই যে মনে আছে আমি যখন প্রথমে ভিডিও করতাম যে 5 বছর পরে অনেকে বিশ্বাস করতো না, এখন তো পাচ্ছে, অনেকেই পাইছে। তার মানে একটা লোক যদি 2 বছরের ওয়ার্ক পারমিট নিয়ে যায়, আমি যেটা জানতে সে চাচ্ছি, কন্টিনিউয়াসলি 5 বছর কাজ করলে সে 5 বছর পরে ওয়ার্ক পারমিট পাবে, আরে সরি পার্মানেন্ট রেসিডেন্সি পাবে। তারপর হলো সিটিজেনশিপেও পরে যাইতে পারবে যদি পরীক্ষা উত্তীর্ণ পাইতে হয়। হলে তার 8 বছর থাকতে হবে এবং রোমানিয়ান হিস্টোরি এবং ভাষা নলেজ থাকতে হবে, পরীক্ষা দিতে হবে। যাক ভাই, আজকে শুনলাম। তাহলে মানে পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে, মানে সাইফুল ভাইয়ের বক্তব্যতে যেটা ফুটে আসলো, যে আমাদের বাংলাদেশে যে রোমানিয়াতে যে বাংলাদেশি দূতাবাস আছে, দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তার গাফিলতির জন্য কিন্তু আমাদের যারা ইমিগ্রেন্ট হয়ে যায় তারা অনেক বিপদে পড়ে। কারণ এমবেসি, একটা দেশে এমবেসি থাকে, ওই দেশে রিপ্রেজেন্ট করে, মানে আমার দেশের লোক কোনো সুবিধা অসুবিধা পড়লে তারা দেখাশোনা করার দায়িত্বই কিন্তু এমবেসির। এখন সেইখানে যদি গিয়ে সেটা না পায়, সেই জায়গায় গিয়ে যদি কেউ সাহায্য না পায়, আলটিমেটলি একটা বিশাল বড় বাধা। ঊর্ধ্বতন মহল কর্তৃপক্ষের কাছে আমার একটা দাবি থাকবে, যদি কারো এই ভিডিওটা দেখেন, এইটার দেখার মানে একটা মানে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা, মানে আমি অনুরোধ করবো, সবিনয় অনুরোধ করবো তারা যেন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। আরেকটা কথা বলে রাখি, যারা রোমানিয়া যাইতে চান, যদি কোনো স্কোপ থাকে, আপনারা, আমি যতদূর জানি রোমানিয়াতে এখনও লোক নিচ্ছে এবং আরও লোক নিবে। আমি যতদূর জানি যে 90,000 লোক নিবে, রিক্রুটিং করবে, নন ভুক্ত, মানে ইউরোপিয়ান ইউনিয়ন বাদে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশ থেকে 90,000 লোক নিবে। সেই 90,000-এর ভিতরে বাংলাদেশিও আছে, যদিও বাংলাদেশি ভিসা জটিলতার, মানে ওয়ার্ক পারমিটের পরে ইন্ডিয়া গিয়ে ভিসা নিতে হয়, এই একটা বড় জটিলতা আছে, সেটা অচিরে কাটায় উঠবে এবং এমবেসির সমস্যাও ইনশাল্লাহ একদিন কাটায় উঠবে, সেই দিন থাকবে না। কারণ নতুন গভর্নমেন্ট আছে, নতুন মন্ত্রী পরিষদ আছে, তারা হয়তো এই ব্যাপারটা সুদৃষ্টি দিবে, এই কামনা রইল। আর আমাদের সাথে তাহলে ভাই, আপনার সাথে এখানে আজকে বিদায় নিচ্ছি, আবার ফিনল্যান্ডে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আপনি কয়দিন থাকবেন এখানে? আমি আসি আরো 1 সপ্তাহ আসি বাংলাদেশে, তারপরে ফিনল্যান্ড চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, দাও। আর আমার এই ভাই কিন্তু সুপরিচিত ভাই, এটা পরিচয় দেওয়ার কিছু নাই ভাই, আমারই কেউ চিনে না। সাইফুল ওয়ার্ল্ড নামে ইউরোপে থাকে এমন কোনো মানুষ নেই যে জানে না যে সাইফুল ওয়ার্ল্ড চ্যানেল, ইউটিউব চ্যানেলটা। যাই হোক, সবাইকে দাওয়াত রইলো, আমার চ্যানেলটা ঘুরে আসবেন, সাইফুল ওয়ার্ল্ডে। সাথে ভাইয়ের সাথে আমার চ্যানেলটা একটু ঘুরে আসেন, ইউএসবি ডিভিশনটা একটু ঘুরে দেখে আসেন, ঠিক আছে? আপনারা তো ঢুকেই দেখবে, দেখে পরে আমারটা দেখবে, সমস্যা নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।